ক্যান্টিনের এক কোনায় টেবিলটার ওপর ছড়ানো আইনি নথিপত্র। লাজু কলমটা হাতে নিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, কিন্তু চোখে এখন আর জল নেই। আছে এক বুক ক্লান্তি আর জেদ। অনুভব পাশেই দাঁড়িয়েছিল, তার চোখের লাজুকে এই নরক থেকে মুক্ত করার আশ্বাস। উকিলবাবু চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে বললেন, লাজবন্তী দেবী, আরেকবার ভেবে নিন, এই সইটা হয়ে গেলে কিন্তু আর ফেরার পথ থাকবে না। লাজু শক্ত গলায় বলল, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি উকিলবাবু, সুদেবের সাথে আর ঘর করা আমার পক্ষে সম্ভব না। এই নরক থেকে আমি মুক্তি চাই। লাজু যেই কলমের নিবটা কাগজের বুকে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই ঝড়ের বেগে ক্যান্টিনে ঢুকল সুদেব। তার চুল উস্কো খুস্কো, চোখে মুখে এক অদ্ভুত মরিয়া ভাব। টেবিলের সামনে এসে লাজুর হাতটা চেপে ধরতে চাইল সে। লাজু, সই করিস না, দোহাই তোর, ওই কাগজে সই করিস না রে লাজু। সুদেবের গলার আওয়াজে ক্যান্টিনের বাকি ছাত্রছাত্রীরা ঘুরে তাকাল। লাজু ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়াল। তার চোখে তখন আগুন। তুমি এখানে কেন এসেছ সুদেব? কে তোমাকে এখানে আসতে বলেছে? চলে যাও এখান থেকে। সুদেব আর এক মুহূর্তও দেরি করল না। ধপ করে লাজুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। সবার সামনে লাজুর পা দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে লাজু, কিন্তু বিশ্বাস কর, আমি নিজের থেকে এগুলো করতে চাইনি। ওই টিচার দিদির জন্যই আমার এই সর্বনাশটা হয়ে গেছে। বনলতা দিদি আমাকে ভুল বুঝিয়েছিল। অনুভব আর সহ্য করতে না পেরে এগিয়ে এলো। সুদেব, ভদ্রতা বজায় রাখো, পাবলিক প্লেসে এই নাটক বন্ধ করো। সুদেব অনুভবের দিকে তাকিয়ে হাত জোর করল। অনুভব বাবু, আপনি আমাদের মাঝে আসবেন না, লাজু আমার বউ। তারপর আবার লাজুর দিকে ফিরে বলল, লাজু, আমি আর কখনো কাউর কথা শুনব না, আমি শুধু তোর কথা শুনব। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না রে, আমি তোকে খুব ভালোবাসি, আর কখনো তোর কোনো পথে আমি বাধা হয়ে দাঁড়াব না। আমাকে আর একটাবার সুযোগ দে। উকিলবাবু এই দৃশ্য দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। খাতাপত্র গোছাতে গোছাতে বললেন, এই জন্যই আমি আপনাকে বলেছিলাম লাজবন্তী, যে আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আবেগের বশে কাজ করলে আইনি প্রক্রিয়ার অসম্মান হয়। লাজু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সুদেবের এই কান্না, সবার সামনে পায়ে পড়া, কোথাও যেন তার ভেতরের চিরন্তন দুর্বল নারী মনটাকে নাড়িয়ে দিল। সে আমতা আমতা করে বলল, তুমি তুমি যে আবারও এরকম কিছু করবে না, তার কি গ্যারেন্টি আছে সুদেব? সুদেব বুকের ওপর হাত রেখে বলল, হ্যাঁ আছে, আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন অপরাধ করব না। তারপরেও তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না? শোন লাজু, যা হবার হয়ে গেছে, তোর যা ইচ্ছা কর, আমাকে মার কাট, কিন্তু তুই আমায় ডিভোর্স দিস না। সুদেবের এই আকুতি দেখে লাজুর মনটা নরম হতে শুরু করল। সে উকিলবাবুর দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, উকিলবাবু, আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। উকিলবাবু বিরক্ত হয়ে চশমাটা পকেটে পুরলেন। আমি বুঝে গেছি, আপনি এই ডিভোর্স পেপারে সাইন করবেন না, তাই তো? দেখুন, কাজটা আপনি ঠিক করলেন না। মধ্যবিত্ত মানুষের আবেগের চক্করে আমাদের পেশাদার সময়ের যে ক্ষতি হয় তা আপনি জানেন না। আপনি জানেন আমার একদিনের মাইনে ঠিক কত? আর কোনো কথা না বাড়িয়ে আইনজীবী তার সমস্ত কাগজপত্র ব্যাগে ভরে হন হন করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেলেন। ক্যান্টিনের বাইরে নিজের গাড়ির ভেতর বসে ছটফট করছিল অনুভব। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার বন্ধুর ফোনের জন্য, যে এই আইনি প্রক্রিয়াটা তদারকি করছিল। ফোনটা বাজতেই অনুভব রিসিভ করল। কিরে, সমস্ত ফর্ম্যালিটি সম্পন্ন হয়েছে তো? লাজু সাইন করেছে? ওপাশ থেকে বন্ধুটি আফসোসের সুরে বলল, না রে, সব ভেস্তে গেল। শেষ মুহূর্তে ওর হাজবেন্ড সুদেব এসে হাজির হয়েছিল। এসে একদম পায়ে টায়ে পড়ল, হাত ধরল, আর লাজবন্তীর মন গলে গেল। বলল আরেকবার সুযোগ দেবে, এখনই ডিভোর্স পেপারে সাইন করবে না। কথাটা শুনতেই অনুভবের মাথায় যেন রক্ত চড়ে গেল। স্টিয়ারিং হুইলে জোরে একটা ঘুষি মেরে সে চেঁচিয়ে উঠল, কি? এত কিছুর পরেও লাজু আবার ওই প্রতারকের ফাঁদে পা দিল? থাকো, তুমি তোমার সুদেবটে নিয়েই থাকো লাজু। বারবার যখন বিপদে পড়বে তখন বুঝবে যে সুদেব পুরোপুরি এটা একটা নাটক করল, একটা চালাকি করল, আর আমি সেটা তোমাকে বোঝাতে যাব না। তোমার সাথে আমি আর কোনো দিন কোনো কথা বলবো না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাগ আর অভিমানে অনুভবের চোখ দুটো লাল হয়ে উঠল। এদিকে ক্যান্টিন থেকে বেরোতেই লাজুর বান্ধবীরা সুদেবকে ঘিরে ধরল। একজন ক্ষোভ উগড়ে দিয়ে বলল, দাদা, আপনি কাজটা ঠিক করলেন না। আপনি তো আবারও লাজবন্তীকে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিলেন। ও সরল বলে বারবার ওকে ঠকান।
সুদেব তখন মুখে এক অদ্ভুত ভালো মানুষের মুখোশ টেনে বলল, না গো বোন, আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে কি কেউ কাউকে চিরকালের মতো ছেড়ে চলে যায় বলো তো? এটা কি হয়? লাজু, আমি সত্যি বলছি, আমি আর কখনো অন্যায় করব না। লাজুকে আলতো ছুঁয়ে সুদেব বলল, তাহলে আমি আজ আসি রে লাজু, কাল কিন্তু বাড়ি আসছিস? লাজু শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। বিদায় নিয়ে সুদেব যখন একটু আড়ালে এলো, তার মুখের সেই কান্নার ভাব এক পলকে উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক কুটিল হাসির রেখা। পকেট থেকে ফোনটা বার করে সে তড়িঘড়ি বনলতাকে কল করল। ফোনটা ধরতেই ওপাশ থেকে বনলতা তীক্ষ্ণ গলায় বলল, কি খবর? ওদিকের কাজটা হলো? আমাকে তো কিছুই বলছো না সুদেব। সুদেব চারপাশটা দেখে নিয়ে ফিসফিস করে বলল, ওই তো কথাবার্তা হয়ে গেছে টিচার দিদি, লাজুর ডিভোর্স দেয়নি আমাকে, আপনার কথা মতো পায়ে ধরতেই কাজ হয়ে গেছে। বনলতা ওপাশ থেকে তৃপ্তির হাসি হাসল। বলেছিলাম না, লাজুর মনটা খুব নরম, একদম তুলোর মতো, ওর হাতে পায়ে ধরলে ঠিকই ও ডিভোর্সটা দেবে না। যাক, এই যাত্রায় কিন্তু তুমি বেঁচে গেলে সুদেব। তবে শোনো, এখনই নতুন করে কিছু করার চেষ্টা করো না, তাহলে হিতের বিপরীত হতে 2 সেকেন্ডও সময় লাগবে না। সুদেব একটু ঘাবড়ে গিয়ে বলল, কি করব তাহলে টিচার দিদি? ও তো এখনও পুরোপুরি বিশ্বাস করেনি। বনলতা ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে বলল, শোনো, তুমি কি বলেছ ওকে? ও কি তোমাদের বাড়ি যাবে? হ্যাঁ, যাবে বলেছে। শনি রবিবার যেরকম যেত সেরকমই যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো। এরকমভাবে কিছুদিন যাওয়া আসা করুক, তারপর সুযোগ বুঝে আমি আবার একটা নতুন বুদ্ধি বার করব। দেন আমি কি করে ওকে পাকাপাকিভাবে তোমার কাছে রাখার ব্যবস্থা করা যায় সে বিষয়ে খোঁজ খবর নেব, ঠিক আছে? সুদেব আহ্লাদিত হয়ে বলল, বেশ বেশ টিচার দিদি, আর এখন তো আমি আর কোনো রকমের কোনো দুষ্টুমি করব না, যাতে লাজু আমাকে বিশ্বাস করতে পারে। কি টিচার দিদি, আমি ঠিক বললাম তো? বনলতা বলল, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। তবে শোনো, কালকে যখন লাজু বাড়িতে যাবে, এসি বাসে করে ওকে নিয়ে যাবে, কেমন? সুদেব আতকে উঠল, এসি বাস? এসি বাসের টাকা আমি কোথায় পাবো টিচার দিদি? টিকিটের তো অনেক টাকাই দাম হবে নিশ্চয়ই। বনলতা ধমক দিয়ে বলল, তাতে কি হয়েছে? যত টাকাই দাম হোক না কেন, তুমি ধার করে হলে ওকে নিয়ে যাবে। একটু একটু করে ওর মনটাকে আবার নিজের মুঠোয় নিতে হবে তো, নাকি? অন্যদিকে অনুভব নিজের ড্রয়িং রুমে এসে পাগলের মতো পায়চারি করছিল। রাগে তার শরীর কাঁপছিল। তার বোন অনু তাকে শান্ত করার চেষ্টা করল, দাদাভাই, তুই এরকমভাবে রাগারাগি করিস না, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। লাজু না একটা ভুল সিদ্ধান্ত আবারও নিল, আর এই সিদ্ধান্তের জন্য এবার ওকে পস্তাতেই হবে। কিন্তু কি করবি বল, স্বামী স্ত্রীর সম্পর্ক তো, কোথাও গিয়ে যেন লাজু একটু আটকে গেল, আর ওই সুদেবটা ঠিক সময়ে এসে বাধাটা দিয়ে দিল। অনুভব সোফায় বসে পড়ে বলল, তাতে কি হয়েছে রে অনু? কেউ যদি নিজের সিদ্ধান্তে একবার দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, অন্য কেউ এসে নাড়িয়ে দেবার ক্ষমতা যতই প্রয়োগ করুক না কেন, তাতে কিচ্ছু হবে না। তুই জানিস না এটা? লাজু নিজেই দুর্বল। এদিকে লাজু তার হোস্টেলের ঘরে একা বসে জানলার বাইরে দাঁকিয়ে ভাবছিল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মুচড়ে উঠছে। সে মনে মনে ভাবল, আজকে যেটা হলো সেটা হয়তো ঠিক হলো না। অনুভব হয়তো আমার উপরে খুবই রাগ করেছে, আর সেটাই হওয়া স্বাভাবিক। ও নিজের ক্যারিয়ার, নিজের সময় নষ্ট করে আমার জন্য লয়ার ঠিক করল, আর আমি শেষ মুহূর্তে আমি যে কেনই কাজটা করতে গেলাম আমি নিজেই বুঝতে পারছি না। সুদেব আমাকে আবার ঠকাচ্ছে না তো? আবার চালাকি করে হয়তো আমাকে ঠকাবে, কিন্তু আমি ডিভোর্স না দিয়ে হয়তো বড় ভুলই করলাম। লাজু আর থাকতে পারল না। অনুভবের রাগ ভাঙানোর জন্য সে ফোনটা হাতে নিল। এদিকে অনুভবের ফোনে লাজুর নামটা ভেসে উঠতেই তার ভেতরের রাগটা যেন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সে ফোনটা সাইলেন্ট করে টেবিলের উপর ছুড়ে দিল। মনে মনে বলল, আমি আর কোনোভাবেই লাজুর সাথে কথা বলবো না, কারণ লাজু যে কাজটা করল সেটা কোনো সুস্থ বুদ্ধির মানুষ করে না। অনু পাশ থেকে বলল, দাদাভাই, আমার তো মনে হয় এই সব কিছুর মাঝখানে ওই বনলতা রয়েছে, ওই সুদেবকে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। অনুভব তিক্ততার সাথে বলল, বনলতা এইসবের মাঝখানে রয়েছে আমি জানি, কিন্তু লাজু, ওই যে বললাম, লাজু যদি নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে ভাগত, তাহলে ওকে কেউই ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারত না। তবে লাজু ও সিদ্ধান্ত থেকে সরে গেছে বলেই আজকে এই জিনিসটা হয়েছে। লাজুর প্রতি চরম ক্ষোভ আর অভিমানে অনুভবের মন বিষিয়ে উঠেছিল। সে ভাবল, এবার লাজুকে নিজের ভুল নিজেকেই বুঝতে হবে। এদিকে নিজের ঘরে বসে বনলতা এক পিশাচি কুটিল আনন্দ উপভোগ করছিল। সে ভাবল, যাক, একটা দিক তো ভালো হয়েছে, না হলে লাজুর ডিভোর্স হয়ে গেলে লাজু যদি পাকাপাকিভাবে কলকাতাতেই থাকত, অনুভব ঠিকই ওর কাছে যেত আর ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসত। দিন শেষে আমাকেও তো এই বাড়ি ছেড়ে দিতে হতো, সেটা তো আর হতে দেওয়া যায় না। তাই সমস্ত রকমভাবেই আমাকে এই চেষ্টা চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক না কেন ওদের আলাদা রাখতে হবে।
রাত বাড়ে, লাজু বারবার অনুভবের নাম্বারে ডায়াল করে চলে। রিং হয়ে হয়ে ফোনটা কেটে যায়। লাজু বিছানায় হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। সে বুঝতে পারল সে এক মস্ত বড় ভুল করে ফেলেছে। লাজু চোখের জল মুছতে মুছতে স্বগত কণ্ঠে বলল, জানতাম তুমি ফোনটা ধরবে না। কাজটা আমি একদম ঠিক করলাম না। আমার প্রতি খুব রেগে গেছে অনুভব। আসলে রাগার মতোই তো কাজটা করেছি। কেন যে আমি ডিভোর্সটা না দিলাম এখন বুঝতে পারছি। সুদেবটা স্রেফ চালাকি করে, নাটক করে এই কাজটা করেছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।